দেখ এইবার আজকে অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা রয়েছে না, সেই সাবজেক্টটা নিয়ে আমরা ডিসকাস করবো, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস জানার দরকার আছে যে কমার্সে, এই কমার্স যে স্ট্রিমটা, এই কমার্স স্ট্রিমের মধ্যে কতগুলো সাবজেক্টস আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, আজ না হয়তো কাল। যেমন ধর অ্যাকাউন্টেন্সি আছে, তারপর ধর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পাবি, তারপর ইকো পাবি, অডিট পাবি, কোম্পানি ল পাবি, শর্ট ফর্মে লিখছি এগুলো সমস্ত কিছুই। তারপর বিএসটিডি পাবি, কস্ট পাবি, এরকম অনেক সাবজেক্টস আছে যেগুলো নাকি আমাদের কমার্স স্ট্রিমের মধ্যে পড়তে হবে, ঠিক আছে? তো আমাদের ফার্স্টে এটা মাথায় রাখতে হবে, মেন্টাল সেট আপ ঠিক জায়গায় আনার জন্য, যে এই সাবজেক্টস যেগুলো আমরা বলছি এগুলি আদৌ কোনো রকম সাবজেক্টস নয়, এগুলো আদৌ সাবজেক্টস নয়। আজকে কমার্স বলতে বোঝা শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে এই বিজনেসটা, এইটাই হচ্ছে কমার্স, যেটাকে আমি নাম দিয়ে দিচ্ছি অরিন্দম অ্যান্ড কোম্পানি। আজকে কমার্স বলতে বোঝায় একটা বিজনেসকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে সফলতার সাথে, তাহলে যেইভাবে করতে হয়, যেই জ্ঞান দরকার পড়ে, এইগুলি আলটিমেটলি কমার্স স্ট্রিমের মধ্যে রয়েছে, ঠিক আছে? তার মানে যদি কেউ জিজ্ঞাসা করে কমার্স স্ট্রিম বলতে কি বোঝো, তখন বলবি কমার্স স্ট্রিম বলতে একটা বিজনেস বুঝি। এইবার এই বিজনেসটাকে যদি সাকসেসফুলি মুভ করাতে হয়, চালাতে হয়, তাহলে বিভিন্ন রকম কাজকর্ম করতে হবে। সেই বিভিন্ন রকম যে কাজকর্ম, সেগুলোকে আমি বলতেই পারি এরিয়া অফ ওয়ার্ক, মানে ওই এরিয়াতে আমায় কাজ করতে হবে। মানে এই একটা এরিয়া, 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 এরকম অনেকগুলো এরিয়া রয়েছে, ঠিক আছে? বুঝতে পারলি? যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, ধর আজকে যদি অরিন্দম অ্যান্ড কোম্পানি কোনো একখানা মাল তৈরি করে, তাহলে ও সবসময় এটাই চাইবে যে আমি মালটা কোথা থেকে নিয়ে এলে কম দামে ভালো কোয়ালিটির র মেটেরিয়ালস পাবো এবং সেই মালটাকে আমি কম খরচে তৈরি করতে পারবো। তারপরে এই একটা এরিয়া যেখানে নাকি অরিন্দম অ্যান্ড কোম্পানিকে ডিসিশনস নিতে হবে, বোঝা গেল? এটা হয়ে গেল। এবারও প্রোডাকশনের ক্ষেত্রে ও চিন্তা ভাবনা করবে, র মেটেরিয়াল তো নিয়ে এলাম, এবার আমি প্রোডাকশনসটা কীভাবে করব, অনেক লেবারসদেরকে কাজে লাগিয়ে নাকি অ্যাডভান্স মেশিনারি কাজে লাগিয়ে, এখানে একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, মানে এখানেও একটা ডিসিশনস নেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? চলো ডিসিশনস হয়ে গেল, এবার প্রোডাকশনস হলো। এবার প্রোডাকশনস হওয়ার পর সেই মালটাকে বিক্রি করার আগে কি করতে হবে, মার্কেটে সেই মালের ডিমান্ড তৈরি করতে হবে, যাতে নাকি তুমি যে মালটা তৈরি করেছো সেই মালটাকে যাতে তুমি বিক্রি করতে পারো, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এটা ওটা করা। এবার যখন তুমি সেল করলে, তোমার প্রফিট হলো, এবার সেটার উপর গভর্নমেন্টকে কী করতে হবে, ট্যাক্স দিতে হবে। এবার ট্যাক্স দিতে গেলে এবার এই যে আরেকটা এরিয়া, এবার ট্যাক্সের কম্পিউটেশনস সেটাও ঠিকঠাক মতন করতে হবে, না করতে পারলে আবার ওখান থেকে গভর্নমেন্ট এসে বলবে, কানটা ধরে বলবে ট্যাক্স দাও, ব্ল্যাক মানি জেনারেট হচ্ছে, যদি না দাও তাহলে চলো শ্রীঘরে মামাবাড়ি, ঠিক আছে? বুঝতে পারলি? তো মানে এটা একটা এরিয়া। তারপর আজকে একটা বিজনেস করতে গেলে সমস্ত ধরনের নিয়মকানুন জানার দরকার আছে, সেটাই হচ্ছে কোম্পানি ল। তার মানে বিভিন্ন এরিয়া রয়েছে, যে এরিয়াগুলো আমাদেরকে সঠিকভাবে সুন্দর মতন জানতে হবে, তবে গিয়েই একখানা বিজনেসকে আমরা সঠিক এবং সুন্দর মতন করতে পারবো। কথাটা বুঝতে পারলি? এইগুলি হচ্ছে সে এরিয়া, এটা হচ্ছে ট্যাক্সের এরিয়া। তারপর একটা হচ্ছে কস্ট, ওই যে কোনখান থেকে র মেটেরিয়াল কিনে নিয়ে আসবো যাতে নাকি কম কাজে কম খরচ হয়, ঠিক আছে? আলটিমেটলি প্রোডাকশন যেটা করবো তাহলে সেটারও দাম কম হবে, তাহলে কম দামে আমি বেশি জিনিস বিক্রি করতে পারবো কাস্টমারদের কাছে। তাহলে ওই যে এরিয়া, সেই এরিয়ার যে ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনের জন্য দরকার কি, টেকনিক। মানে আজকে যখনই আমরা প্রবলেমে পড়ি, সেই প্রবলেমের থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের আমরা পদ্ধতি খুঁজি, যে কি পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তাহলে এই প্রবলেমের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাহলে আমরা দেখ প্রত্যেকটা এরিয়াতে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ছি এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন পদ্ধতির দরকার আছে। সেই পদ্ধতিগুলো নিয়ে অনেক রিসার্চার যারা পিএইচডি করছে বা ম্যানেজমেন্ট গুরু, তারা চিন্তাভাবনা করেছেন। চিন্তাভাবনা করে আলটিমেটলি ওরা বিভিন্ন ধরনের টেকনিক্স দিয়েছে ওই এরিয়ার প্রবলেমসগুলোকে শর্ট আউট করার জন্য, সলভ করার জন্য। সেই সমস্ত টেকনিক্সগুলোকে একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে এই বইয়ের মধ্যে যে সমস্ত টেকনিক্সগুলো আছে সেই টেকনিক্সগুলো পার্টিকুলারলি এই এরিয়া রিলেটেড,
এইখানে আরও কিছু টেকনিক্স ইনভেন্টেড হয়েছে, সেটা হচ্ছে রিলেটেড টু পার্টিকুলার একটা এরিয়া রিলেটেড। কথাটা বুঝতে পারলি? এবং এরকমভাবে বিভিন্ন বিভিন্ন এরিয়াতে বিভিন্ন বিভিন্ন টেকনিক্স আবিষ্কার হয়েছে এবং সেই সমস্ত টেকনিক্সগুলোকে নিয়ে একটা বই করে দেওয়া হয়েছে। কথাটা বুঝতে পারলি তো? এবং সেই বইয়েরই একটা একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। সেই নামগুলি হচ্ছে কস্ট, ট্যাক্স, FM, অ্যাকাউন্টেন্সি, তারপর ইকো, অডিট, আরও যা যা আছে। কথাটা বুঝতে পারলি? তার মানে আজকে ওপরে যেটা আমরা বাচ্চাদের মতন এতদিন বুঝতাম যে আমরা এতগুলো সাবজেক্টস পড়বো, এগুলো কোনো সাবজেক্টস নয়। আজকে এগুলো হচ্ছে এক একটা বই, যেই বইয়ের মধ্যে অনেক 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 টেকনিক্স আছে। সেই টেকনিক্সগুলো একটা পার্টিকুলার এরিয়া রিলেটেড। যেমন আজকে ট্যাক্স, এই বইয়ের মধ্যে কী কী থাকবে, যে আজকে একটা বিজনেস প্রফিট করেছে, তাহলে সেই প্রফিটের মধ্যে থেকে গভর্নমেন্টকে কতটা ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স ক্যালকুলেট করার ক্ষেত্রে যত নিয়মগুলো দরকার, যত টেকনিক্সগুলো, সেই সমস্ত টেকনিক্স এর মধ্যে আছে। এইগুলো ছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে নেই। কথাটা বুঝতে পারলি? এটা কস্ট রিলেটেড টেকনিক্স, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা অ্যাকাউন্টেন্সি, এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা টেকনিক্সগুলো রয়েছে, যেই টেকনিক্সগুলো আলটিমেটলি আমাদের হেল্প করবে একটা বিজনেসের ওই পার্টিকুলার এরিয়াটাকে সুন্দর মতন ম্যানেজ করতে। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে আজকে তোরা এটা জানতে পারলি, কমার্স স্ট্রিম মানে কোনো পড়া স্ট্রিম নয়। কমার্স স্ট্রিম মানে তার মধ্যে এই সাবজেক্টসগুলো আছে, সেগুলো আদৌ কোনো সাবজেক্টস নয়। সেগুলো হচ্ছে একটা বিজনেসের যে বিভিন্ন এরিয়াসগুলো থাকে, যে এরিয়াগুলো ক্লাসের সাথে সাথে আমাদেরকে কভার আপ করাবে। ঠিক আছে? যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এখন তোদের আসেনি, এটা যখন উঁচু ক্লাসে উঠবি তখন দেখবি এই এরিয়ার জন্য যে সাবজেক্টটা, অর্থাৎ প্রবলেমটা বোঝানো হবে, তারপর তার যে সাবজেক্টটা সলিউশনস দেওয়ার জন্য সেই সাবজেক্টটা ওখানে এনে দেবে। তার মানে এই যে একটা বিজনেসের যে আলাদা আলাদা এরিয়ার মধ্যে যে প্রবলেমসগুলো রয়েছে, সেই প্রবলেমসগুলোকে শর্ট আউট করার জন্য বা সলভ করার জন্য এই ধরনের টেকনিক্সগুলো নিয়ে এক একটা করে সাবজেক্টস করা হয়েছে। তার মানে আজকে কমার্স স্ট্রিম বলতে আমরা বুঝলাম একটা বিজনেস। তার মানে কমার্সে যতগুলো সাবজেক্টস রয়েছে সেগুলোকে যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারি, তাহলে আলটিমেটলি আমরা একটা বিজনেসকে কতটা সুন্দর মতন পরিচালনা করা যায় সফলতার সাথে, সেটা কিন্তু আমরা বুঝে নিতে পারবো। বুঝতে পেরেছিস? এর মধ্যে কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে নিয়ে। ঠিক আছে? অর্থাৎ অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে কি আছে? এটা সাবজেক্ট নয় তো, এর মধ্যে আছে প্রচুর টেকনিক্স। একটা বিজনেসের এরিয়া, যে এরিয়ায় বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো অ্যারাইজ হবে, সেই প্রবলেমসগুলোকে সলভ করার জন্য যে টেকনিক্সগুলো ইনভেন্ট হয়েছে, সেই টেকনিক্সগুলোকে এক জায়গায় করে একটা সাবজেক্টের নাম করে দেওয়া হয়েছে, যে সাবজেক্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি। তাহলে আগে প্রবলেমটা বুঝতে হবে, যে প্রবলেমটা কি। প্রবলেমটা এটা, দেখ আজকে একটা বিজনেসে যে ট্রানজ্যাকশনসগুলো, মানে যে সমস্ত লেনদেনগুলো হচ্ছে, এবার এই লেনদেনগুলোকে তো ঠিক মতনভাবে রেকর্ড করতে হবে। তো সেই রেকর্ড করতে গেলে আমি যদি এখন এই পরিস্থিতিতে পিয়ুষকে বলি, পিয়ুষ তোর মতন করে তুই রেকর্ড কর, ও তাহলে কীভাবে রেকর্ড করবে বলতো? ও রেকর্ড করবে এরকমভাবে, এই ডেটে ও একদম পুরো একদম একটা রচনা লেখা স্টার্ট করবে। এই ডেটে আমি দোকান খুলেছিলাম আর এরকম সময় বেজেছিল, 5টা বেজেছিল, সেই সময়ে জিৎ এলো, জিৎ এসে আমার সাথে গল্প করলো, গল্প করার পর বললো একটু চা খাওয়ালাম, চা খাওয়ার পর বললো যে ঠিক আছে তাহলে এই একটা জিনিস দে, পুরো একটা গল্প লিখে ফেললো। এবার এরকমভাবে যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশনসকে কেউ লেখে, তাহলে একদিনেই পুরো একটা খাতা শেষ হয়ে যাবে, আর এই ট্রানজ্যাকশনসটা বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ এই ট্রানজ্যাকশনটা নিজের থেকে একটা বোঝা হয়ে যাবে আমাদের কাছে, বুঝতে আর পারবো না। তো সেই কারণে একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ কিছু টেকনিক আবিষ্কার করা হয়েছে, যেই টেকনিকের ওপর বেস করে আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা লেনদেনকে রেকর্ড করতে পারবো, যাতে নাকি আমরা পরবর্তীকালে এই ব্যাপারগুলোকে খুব সহজেই বুঝতে পারি। সেই সমস্ত টেকনিক্সগুলোই কোথায় রয়েছে? অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে তাহলে এই ধরনের টেকনিক্সগুলো আবার পড়া শুরু করি। তার মানে এই টেকনিক্সগুলো কিসের জন্য? যে লেনদেনগুলো হচ্ছে সেগুলোকে সঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করার জন্য, যাতে নাকি পরবর্তীকালে সবাই সেগুলোকে সহজভাবে বুঝতে পারে যে আমরা কী রেকর্ড করলাম। যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোই আমরা অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মধ্যে একটা একটু করে পড়ব। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার প্রথমেই যেটা আসছে
তাহলে প্রথমে বিজনেসে যে লেনদেন হয় না, সেই লেনদেন হওয়ার আগে ঘটনা ঘটে। যেমন একটা এক্সাম্পল নিই, ধর আজকে অরিন্দম দা, এটা আমার দাদা, অরিন্দম দা ঘর থেকে বেরোবে কিসের জন্য? বিজনেস করার জন্য। অরিন্দম দা ওর মায়ের থেকে নিয়েছে 10 লাখ টাকা ক্যাপিটাল বাবু, ঠিক আছে, যে মা আমি বিজনেস করবো, 10 লাখ টাকা দাও। এইবার যখন 10 লাখ টাকা দিল, দেওয়ার পর ও কি করলো? ও ওর মাকে প্রণাম করে বেরোলো। কারণ আমাদের মধ্যে এই কালচারটা আছে, যখন আমরা ঘর থেকে বেরোই তখন আমরা প্রণাম করে বেরোই কোনো একটা শুভ কাজ করার জন্য। তো দেখেন দুটো ঘটনা ঘটলো, একটা প্রণাম করলো, আর আরেকটা হচ্ছে অরিন্দমকে 10 লাখ টাকা ওর মা দিলেন, ঠিক আছে, দুটো ঘটনা ঘটলো। ঘটনাকে আমরা ইংলিশে কি বলি? ইভেন্ট। অর্থাৎ যেটাকে বলা হয় বাংলায় ঘটনা, ঠিক আছে। এইবারে বিজনেসের দিক থেকে, কারণ আজকে যে দুটো ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো কিসের জন্য ঘটলো? যেহেতু অরিন্দম অ্যান্ড কোম্পানি খুলে বিজনেস করতে যাচ্ছে বলে। আজকে যদি অরিন্দম ওর বিজনেসটা না খুলতো, তাহলে ঘর থেকেও বেরোতো না, আর ওখান থেকে 10 লাখ টাকাও নিত না। তার মানে কোনো ঘটনাগুলোই ঘটতো না। তার মানে আজকে এই দুটো ঘটনা ঘটছে কিসের জন্যে? যেহেতু বিজনেসটা খুলেছে, বিজনেসটা করতে যাবে বলে। কথাটা বুঝতে পারলি? তাহলে আজকে এই দুটো ঘটনাকেই কি রেকর্ড করার দরকার আছে? না রে, আজকে নমস্কারগুলোটাকে কি রেকর্ড করবে? মার থেকে নমস্কার এখন ডেবিট, হ্যাঁ, এটা হয় নাকি কখনো? তার মানে নমস্কারটা কিন্তু রেকর্ড আমরা করব না। রেকর্ড করবো কোনটা? ওই যে 10 লাখ টাকা যেটা ও পেলো বিজনেস করার জন্য, সেটাকে রেকর্ড করব। তার মানে এখানেই একটা প্রশ্ন এসে পড়লো, যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সমস্ত ঘটনাগুলোকে কিন্তু আমরা রেকর্ড করি না। সেই ঘটনার মধ্যে যেগুলো লেনদেন, সেগুলোকেই একমাত্র আমরা রেকর্ড করি, আর যেগুলো লেনদেন নয় সেগুলোকে আমরা রেকর্ড করি না। যেমন, তার মানে আমরা কি দেখলাম? ঘটনা। এই ঘটনাটাকে তাহলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজেকশন, যেটাকে বাংলায় বলে লেনদেন, আর একটা হচ্ছে নন ট্রানজেকশন, মানে এটা লেনদেন নয়, ঠিক আছে, বুঝতে পারলি? এইবার তোরা জিজ্ঞাসা করবি, দাদা দুটো যে ঘটনা ঘটেছিল, একটা হচ্ছে মাকে প্রণাম করা, আর একটা হচ্ছে মায়ের থেকে 10 লাখ টাকা পাওয়া, এই দুটোর মধ্যে কোনটা ট্রানজেকশন আর কোনটা ট্রানজেকশন নয়, সেটাকে আমরা কিভাবে জাজ করব, কিভাবে বুঝবো? দুটো পদ্ধতি। ফার্স্ট পদ্ধতি হচ্ছে মনিটারি টার্মে মেজার করা যাবে, অর্থাৎ অর্থনৈতিক মানে কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য, মানে টাকার মাধ্যমে তুই ব্যাপারটাকে পরিমাপ করতে পারবি। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে it will affect on economical condition। আরেকটা হচ্ছে এই ঘটনাটা অর্থনৈতিক অবস্থার ওপর একটা ইম্প্যাক্ট ফেলবে। কথাটা বুঝতে পারলি? দুবার আরেকবার বলি, দুটো কন্ডিশনস। একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে। আজকে এই যে স্কেল, এই স্কেলে আমরা প্রত্যেকটা ইভেন্টসকে মেজার করব। যে ইভেন্টসগুলো এই দুটো কন্ডিশনসকে ফুলফিল করবে সেগুলোকে আমরা ট্রানজ্যাকশনস বলবো। আর যদি কোনো একখানা এই দুটো কন্ডিশনসকে ফুলফিল না করে, তাহলে সেটাকে আমরা নন ট্রানজ্যাকশনস বলবো। যেমন দুটো ঘটনা কি ঘটেছিল? একটা মাকে আশীর্বাদ করা, আর একটা হচ্ছে মায়ের কাছ থেকে মাকে প্রণাম করা, আর আরেকটা হচ্ছে 10 লাখ টাকা মায়ের থেকে নেওয়া, ঠিক আছে। তো তাহলে আজকে তাহলে ব্যাপারটা হলো যে আজকে মা যেটা আশীর্বাদ করছে, এইটাকে না টাকার অঙ্কে পরিমাপ করা যায়। কখনো বলতে পারবি আজকে আমি যখন আমি হিস্ট্রি পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমাকে মা 1 লাখ টাকার আশীর্বাদ করেছিলেন? কখনো বলতে পারবি? আবার যখন অঙ্ক পরীক্ষা দিতে গেছিলাম, তখন 2 টাকার আশীর্বাদ করেছিলেন, তার জন্য ওরকম নাম্বার পেয়েছি। তো যার ফলে আশীর্বাদ
এই ব্যাপারটাকে আমি টাকার অঙ্কে পরিমাপ করতে পারি না। আর অর্থনৈতিক অবস্থার মধ্যে কোনো রকম পরিবর্তন আসে না। যেরকমভাবে আজকে এইটা নয় যে মা যখন আশীর্বাদ করলেন অরিন্দমকে, তখন ওর মায়ের কাছ থেকে কিছু টাকা কমে গেল আর ওর কাছে আশীর্বাদ পাওয়ার সাথে সাথে টাকা বেড়ে গেল, হয় না, তাই তো? তো তার মানে আজকে যদি এই দুটো ঘটনায় স্যাটিসফাইড হয় তাহলে সেটা লেনদেন, আদারওয়াইজ না। তার মানে আশীর্বাদ দেওয়াটা বা প্রণাম করাটা এটা কিন্তু নন ট্রানজেকশন, ঠিক আছে? আর আরেকটা যে 10 লাখ টাকা অরিন্দমের মা অরিন্দমকে দিয়েছেন, এখান থেকে দুটো কন্ডিশনসে ফুলফিল। একটা যে 10 লাখ টাকা, এটা টাকার অঙ্কে আমরা পরিমাপ করতে পারছি। আর দ্বিতীয় হচ্ছে অরিন্দমের মা 10 লাখ টাকা দিলেন কাকে? অরিন্দমকে। তার মানে ওনার কাছ থেকে 10 লাখ টাকা কমে গেল, অরিন্দমের কাছে 10 লাখ টাকা বেড়ে গেল। তার মানে এইখানে এই যে ঘটনাটা, সেই ঘটনার মধ্যে এই দুটো কন্ডিশনসই ফুলফিল হলো, তাই ওটাকে আমরা ট্রানজেকশনস বলবো। আর আশীর্বাদের ব্যাপারটাকে আমরা ট্রানজেকশনস বলবো না, ঠিক আছে? তার মানে এর মধ্যে আসবে ব্লেসিং। আর যেহেতু এটা ট্রানজেকশন নয়, তাই এটার অ্যাকাউন্টিং করারও কোনো দরকার নেই, অ্যাকাউন্টিং এটার হবে না, ঠিক আছে? আর এখানে যে 10 লাখ দিয়েছিলেন, এটাকে আমরা মনিটারি টার্মেও মেজার করতে পারি। আর এই ঘটনাটা ঘটার ফলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন আসছে, তাই এইটাকে আমরা বলবো ট্রানজ্যাকশন। তো লিখলামই। আর এইটার এবার তাহলে কি করার দরকার আছে? অ্যাকাউন্টিং করার দরকার আছে, বুঝতে পারলি? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত ঘটনা কিন্তু লেনদেন নয়। ঘটনার মধ্যে এমনও কিছু আছে, ঘটনার মধ্যে কিছু হয় লেনদেন, আবার কিছু হয় লেনদেন নয়। তার মানে আমরা বলতেই পারি সমস্ত ঘটনা লেনদেন নয়, কিন্তু সমস্ত লেনদেনই ঘটনা। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে কনসেপচুয়ালি? কোনো অসুবিধা আছে কি? এইবার যখন এই লেনদেনগুলোর অ্যাকাউন্টিং করার দরকার আছে, তাই এইখানেই আমাদের দরকার কি শেখা? সেই সমস্ত টেকনিক্সগুলো আমাদের শিখতে হবে, যে টেকনিক্সগুলো আমাদেরকে শেখাবে যে কিভাবে এই ট্রানজ্যাকশনসগুলোর আমরা অ্যাকাউন্টিং করতে পারি বা করব। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এইবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখব। কিরকম? আমরা যদি আমাদের জার্নিটা স্টার্ট করার সময় বুঝতে পারি যে কোথায় গিয়ে শেষ হবে, অর্থাৎ রাস্তাটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় না, আমরা খুব স্মুথলি সময় নষ্ট না করে, কনফিউজ না হয়ে কিন্তু আমরা সেই দিকে মুভ করতে পারবো। সেই কারণে এই যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট, এই সাবজেক্টটা কোথায় স্টার্ট হয় আর কোথায় গিয়ে এটা শেষ হয়, সেটা যদি আমরা প্রথমেই জেনে নিতে পারি, তাহলে আমাদের এই সাবজেক্টটা ডিল করতে অনেকটা বেশি সুবিধা হবে। বুঝতে পেরেছিস? তাহলে শুরুটা কোথায় হয়? ইভেন্টে। কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলোর মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ওই দুটো শর্ত পূরণ করে, সেগুলোকে আমরা কি বলবো? ট্রানজ্যাকশন বলবো, ঠিক আছে? এবার যেই ট্রানজ্যাকশন হলো সেগুলোকে রেকর্ড করার দরকার আছে। সেই রেকর্ডগুলির জন্য কি দরকার? টেকনিক্স দরকার। সেই টেকনিক্সগুলো অ্যাকাউন্টেন্সি কোনো না কোনো একটা চ্যাপ্টারের মধ্যে আছে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জার্নাল। এর মধ্যে সেই টেকনিকটা আছে জার্নাল চ্যাপ্টারের মধ্যে, যেটা নাকি ট্রানজ্যাকশনসগুলো রেকর্ড করতে আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে? এইবার এই জার্নালটা কি সেটা আগে তোদেরকে একটুখানি বোঝাই, তাহলে তার পরেরটা বুঝতে পারবি। জার্নালটা হচ্ছে, ধর আজকে এইটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানির জার্নাল বুক, ঠিক আছে? এটার মধ্যে কি করে? ডেইলি বেসিসে যা ট্রানজ্যাকশন হয়, এখানে ডেট দিল, ট্রানজ্যাকশন যা হলো একটা জার্নাল পাস করলো, যা ডেট হলো তারপরে যা ট্রানজ্যাকশন হলো এবার পাস করলো। যেমন ধর এখানে আমার সাথে হলো, দাদার সাথে হলো, তারপর জিতের সাথে হলো, তারপর রিজুর সাথে হলো, এরকমভাবে এই খাতা ভর্তি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে হয়েছে। পুরো খাতাটা কমপ্লিট হয়ে গেল। এবার 1 মাস বাদে রিজুর অরিন্দমের মা বলেছিল যে তোকে যে আমি 10 লাখ টাকা দিলাম বিজনেসটা করার জন্য, সেই বিজনেসটা কতটা কীরকমভাবে করলি সেটার রেজাল্টটা তোকে কিন্তু আমায় দেখাতে হবে 1 মাস বাদে, ঠিক আছে? তো ঠিক আছে, 1 মাস বাদেও কী করলো? এইটা ওর মাকে দিল, এই জার্নাল বুকটা। জার্নাল বুক ক্রোনোলজিক্যালি মেনটেন হয়। ক্রোনোলজিক্যালি কথাটার মানে হচ্ছে ডেট ওয়াইজ, যেই ডেটে যেই ট্রানজ্যাকশনসগুলো হবে সেই অনুযায়ী রেকর্ড হবে, দাদার সাথে, এর সাথে, ওর সাথে এই জিনিসগুলো হয়েছে, ঠিক আছে? আবার ভিডিওগুলোতে আবার এগুলো দেখিস না কিন্তু, হ্যাঁ, কনফিউজ হয়ে যাবি। মানে এরকম হচ্ছে, ধরে নে, ভিজুয়ালাইজ করতে হবে।
সেই কারণে এইবার যদি ওর মা জিজ্ঞাসা করে বল দেখি দাদার সাথে এক মাসে টোটাল কত টাকা ট্রানজ্যাকশন হলো, তখন অরিন্দমকে কি করতে হবে, ক্যালকুলেটরটা এরকম পাশে রাখতে হবে আর এখান থেকে খুঁজতে হবে দাদা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এখানে কোথায় আছে, যেই দাদা পেলে সেখানে এবার লিখবে, ঠিক, আবার দাদা কোথায় আছে আবার খুঁজবে দাদা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, প্রবলেম আসবে, কথাটা বুঝতে পারছিস, আবার যেখানে পেলো আবার সেখানে যোগ করবে ক্যালকুলেটারে, এরকম করে করে একদম খাতা লাস্ট পর্যন্ত গিয়ে টোটাল দাদার সাথে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে সেটা বার করে ওর মাকে বলবে, ওর মাকে বলে দিল, ওর মা শুনে নিল, তারপরেই আবার জিজ্ঞাসা করলো জিতের সাথে কত হয়েছে বল, তাহলে আবার অরিন্দমকে কি করতে হবে, আবার প্রথম পেজে আসতে হবে, অরিন্দম আবার প্রথম পেজে এসে আবার খুঁজবে জিতের সাথে কোথায় কত টাকার কি ট্রানজ্যাকশন হলো, আবার খুঁজবে পাবে আবার যোগ করবে, এরকম করতে করতে একদম পেছন পর্যন্ত যেতে থাকবে, তাই তো বলে দিল, আবার ওর মা বললো তাহলে একটা কাজ কর রিজুটটা বল, ওর বুঝতে পারছিস ওর হালটা কিরকম হবে, বুঝতে পারছিস তো, রিয়ালাইজ করতে পারছিস তো, এই যে প্রবলেমটা ভালো মতন শুনবি, আজকে এই সমস্ত টেকনিক্স, এই টেকনিক্স হঠাৎ করে এসে পড়ে না, কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই অনেকে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করে টেকনিক্সগুলোকে বার করে, ঠিক আছে, এই কারণে জার্নাল তো ক্রোনোলজিক্যালি মেনটেন হয়, তারপরে বিভিন্ন অসুবিধা হচ্ছে যেটা নাকি অরিন্দমের হলো, এই কারণে কি হয়, এটা যেরকমভাবে জার্নালের বই সেরকমভাবেই আরেকটা বই মেনটেন করলো, সেটা হচ্ছে লেজার, ও কি করছে, অরিন্দম বুদ্ধি করে কি করলো, ওপরে লিখে দিল দাদা, আর ওই জার্নালের ওপরে বেস করে যেই যেই ডেটের দাদার সাথে ট্রানজ্যাকশনসগুলো আছে এই পেজের মধ্যে শুধু কার ট্রানজ্যাকশনসগুলো লিখবে, শুধু দাদার, ঠিক আছে, তারপরেরটার মধ্যে রিজু, তার মানে যতগুলো আছে অ্যাকাউন্ট সেই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পেজ মেনটেন করে ও করে যাবে, এর ফলে কি সুবিধা হবে, ওর মা এবার যেই অ্যাকাউন্টে জিজ্ঞাসা করুক না কেন সেই পেজটা খুলবে, অ্যাকাউন্টটা খুলবে, নিচে দেখবে টোটাল কত করা আছে, সেই টোটালটা বলে দেবে ওর মাকে, বাস ফটাফট ফটাফট কাজটা হয়ে গেল। এই নিয়মটা ক্রোনোলজি না, ক্রোনোলজিক্যাল কথাটার মানে হচ্ছে ডেট ওয়াইজ, তাহলে আমরা বুঝতে পারলাম যে জার্নাল করার পরও একজন বিজনেসম্যানের খুব অসুবিধা হয় বুঝতে, তাই সেটাকে আরও সহজ করার জন্য একটা আলাদা খাতা তৈরি করে নেওয়া হয়, যে খাতার এক একটা পেজের মধ্যে এক একটা অ্যাকাউন্টগুলি শুধুমাত্র মেনটেন করা হয়, সেটাকে কি বলা হয়, লেজার। এইবার কথাটা হচ্ছে দাদা, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, তাহলে আজকে ইভেন্ট থেকে এতটুকুনি যে কাজটা হলো সেই কাজের মধ্যে কোনো না কোনো একটা ভুল থাকতেই পারে, আজকে এই ভুলগুলো যদি থেকে যায় অ্যাকাউন্টসের মধ্যে, তাহলে তুই আজকে যেই অ্যাকাউন্টসটা করে কেন করছিস, তুই তোর বিজনেসের সাথে যাদের সম্পর্ক জড়িত, যারা তোর বিজনেসে ধারে মাল দেবে বা তোর বিজনেসে টাকা ইনভেস্ট করবে, তাদের তো স্বার্থ জড়িত তোর বিজনেসের সাথে, তারা যদি নিজের টাকাটা তোর বিজনেসে লাগাতে যায় তারা তোকে দেখবে যে তোর বিজনেসের আর্থিক পরিস্থিতি কি, চোখ বন্ধ করে তোকে ইনভেস্ট করবে না, তো আজকে তাদেরকে কি তুই কানে কানে সবাইকে বলতে যাবি আমার বিজনেসের পরিস্থিতি কি, পসিবল কখনো না, এই কারণেই তো একটা অ্যাকাউন্টস তুই তৈরি করছিস যেটা নাকি সবাইকে দিয়ে দিবি বা নিউজ পেপারে দিয়ে দিবি বা তোর ওয়েবসাইটে দিয়ে দিবি, সেখান থেকে সবাই পড়বে, পড়ে এবার যা ডিসিশন যার যেরকম নেওয়া সে সেরকমভাবে নেবে, তো তার মানে আজকে সেই অ্যাকাউন্টসটা ফিল করে দেখ কতটা ইম্পর্টেন্ট, এবার সেই অ্যাকাউন্টসের মধ্যেই যদি ভুল থাকে, মনে হয় তোর বিজনেসের সাথে কেউ রিলেশন তৈরি করবে করবে না, তাহলে আজকে আবার এটাও মাথায় রাখবি অ্যাকাউন্টস তৈরি করতে গেলে ভুল হতেই পারে, তার মানে ভুল হতেও পারে, আবার সেই ভুলটা থাকলে চলবেও না, তাহলে ঠিক একটা টাইমের পর একটা ফিল্টার বসাতে হবে, যদি কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে সেই ভুলগুলোকে ধরার জন্য, কথাটা বুঝতে পারলি, তাহলে এই ইভেন্টের পর থেকে লেজার পর্যন্ত এতটুকুনি করার পর কোনো ভুলভ্রান্তি আছে কি না সেই ভুলভ্রান্তিগুলো ধরার জন্যে যেই টেকনিকটা বা ফিল্টারটা আমরা বসাই সেই ফিল্টারটার নাম হলো ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, এবার এখানে কিছু ভুলের এক্সাম্পল দিয়ে দিই, যেমন অনেক ধরনের ভুল হতে পারে, একটা হতে পারে কি এরার অফ অমিশন, এই বানান আমার ভুল হয় আজীবন, এরার অফ অমিশন, অমিশন, ঠিক আছে, এরার অফ অমিশন, তারপর সেকেন্ড হয় এরার অফ কমিশন, ঠিক আছে, এরার অফ কমিশন, এরকম অনেক ধরনের ভুল যেরকম আমি নর্মাল বাংলায় বলি, সেটা হচ্ছে ধর আজকে এমন একটা ইভেন্ট হলো যে ইভেন্টের ট্রানজ্যাকশন যেটা রেকর্ড করতেই ভুলে গেল, এটাও তো একটা ভুল, এটা তো একটা ভুল, বা ধর আজকে একটা ট্রানজ্যাকশন হলো যেটা ভ্যালু হচ্ছে 1000 টাকা, সেটা ভুল করে রেকর্ড করে ফেলো অরিন্দম 10,000 টাকা, তখন এটাও একটা ভুল, তার মানে বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে, সেই ভুলগুলোকে ধরার জন্য আমরা এখানে একটা ফিল্টার বসে, সেই ফিল্টারটার নাম হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স,
ঠিক আছে, বোঝা গেল। এবার এই ট্রায়াল ব্যালেন্সটা করার পর যে সমস্ত এরার্সগুলো ডিটেক্টেড হলো সেগুলো কিন্তু আবার রেকটিফাই করতে হবে। এবার রেকটিফাই করার জন্যেও সেই টেকনিক্স জানার দরকার আছে। সেই টেকনিক্সগুলো যেই চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে শেখানো হবে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রেকটিফিকেশন অফ এরার্স। বুঝতে পারলি? এইবার যে ভুলভ্রান্তিগুলো সেগুলো সব ঠিক হয়ে গেল। এইবার যে মেন জিনিসটা বিজনেসে, দ্যাট ইজ ফাইনাল অ্যাকাউন্ট, মানে এইটাই হচ্ছে লাস্ট অ্যাকাউন্ট, আর কিছু করার নেই তোর। এই ফাইনাল অ্যাকাউন্টটাই তুই তৈরি করবি। কথাটা বুঝতে পারলি? কারণ যা ভুলভ্রান্তি ছিল সেগুলো ধরার পর তো রেকটিফাই করেই ফেললি, তাহলে এবার ফাইনাল অ্যাকাউন্ট করতে কোনো রকম অসুবিধা নেই। এবার ফাইনাল অ্যাকাউন্টটা তো তৈরি করে ফেললি। এবার ফাইনাল অ্যাকাউন্টটা তৈরি করার পর তুই কি ফাইনাল অ্যাকাউন্টটাকে হাতে নিয়ে এরকম বসে থাকবি নিজের কাছে, বুকে এরকম ধরে তাকে বলবো না তুই তৈরি করলি কেন? তাহলে একটা কাজ কর, সবাইকে জানা। কিভাবে জানাবি? নিউজ পেপারে দিয়ে দে, ওয়েবসাইটে দিয়ে দে, বই করে সমস্ত সবাইকে দিয়ে দে। তো তার মানে এইবার তোকে করতে হবে কি? কমিউনিকেট করতে হবে তোকে, সবাইকে এইভাবে জানিয়ে দিতে হবে। এবার এরকম অনেকজন আছে, যেটা ভট্টনগরে বা অনেক এরকম জায়গাতে আছে, যারা নাকি পড়ালেখা অতটা জানি না বা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের। আর আজকে তুই যে অ্যাকাউন্টসটা তৈরি করছিস সেটা তো কমার্সের ল্যাঙ্গুয়েজে, ডেবিট ক্রেডিটে, তো তারা কি বুঝবে? তারা বুঝবে না। এবার তুই কি কখনো বলবি আপনি বুঝতে পারলেন না তো আমার কি বুঝতে হবে না? আরে কি মুশকিল, সে না বুঝলে তো ওর কাছে টাকা আসবে না তোর বিজনেসে। তার মানে বোঝানোর দায়িত্ব তোর, শুধু তাকে বইটা দিলে হবে না, অ্যাকাউন্টসটা দিলে হবে না। এইবার বোঝানো মানে কি, সে যেভাবে বোঝে সেইভাবে তুই ওকে বুঝিয়ে দে। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে যেগুলি অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ, সেই অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজটাকে তুই নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দে, তার মানে ইন্টারপ্রিট করে দে। এবার ও ওর মতন করে বুঝে নেবে। বোঝা গেল? তার মানে কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন করে দিলি, উনি বুঝিয়েও গেল। এইবার বোঝার পর উনি তোর বিজনেসে ইনভেস্ট করবে কি করবে না সেটা ওনার দায়িত্ব। হাত পাতা ধরতে যাবি না, না ছুরিও গলা ধরতে যাবে না। এত কষ্ট করেছে আপনাকে ইনভেস্ট করতেই যাবে, ধারে মাল দিতেই যাবে, এটা তো কখনো হয় না। তো এইখানে গিয়ে এইবার তোর পুরো কাজ শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল। বুঝতে পারলি? পরের বছর থেকে আবার অ্যাকাউন্টিং এখান থেকে স্টার্ট হয়ে 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 আবার এখানে শেষ হবে, পরের বছর আবার এখান থেকে স্টার্ট হয়ে হয়ে এখানে শেষ হবে। এটা অনেকটা আমাদের জীবন বিজ্ঞানের জীবনচক্রের মতন না? হ্যাঁ হ্যাঁ, ঐন্দিলা জীবনচক্র। ঠিক এইখানে যেহেতু এইখানে অনেকটা জীবনচক্রের মতন, আর এটা কার রিলেটেড? অ্যাকাউন্টেন্সি রিলেটেড, অর্থাৎ এটা তো অ্যাকাউন্টিং ওয়ার্কস। তাই এটাকে আমি কি নামে ডাকতে পারি? অ্যাকাউন্টিং সাইকেল। যেমন জীবনচক্রটাকে ইংলিশে কি বলে? লাইফ সাইকেল। তাহলে এইখানে আমরা কি বলতে পারি? এটাকে অ্যাকাউন্টিং সাইকেল। তাহলে এইটা হচ্ছে সেই অ্যাকাউন্টিং সাইকেল, এইটারও ডেফিনেশন আসে তোদের। অর্থাৎ আজকে যে পুরো অ্যাকাউন্টিং ওয়ার্কটা আমরা করি সেটা কোথায় শুরু হয়, কি 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 কিভাবে কোথায় গিয়ে শেষ হয়, সেই জিনিসগুলোই এইখানে আমরা শিখবো পুরো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটার মধ্যে। বুঝতে পেরেছিস? এটা ধাপ। আজকে তুই কখনো নিজে বল, আজকে ইভেন্টের পর তুই ডিরেক্টলি কখনো লেজার আসতে পারবি? পিউষ কখনোই না। এটা এইটার পর এইটা, এইটার পর এইটা, এরকমভাবেই আসবে। তাই এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। আর এইটি হচ্ছে সেই রুট ম্যাপ অ্যাকাউন্টিংসি সাবজেক্টের, যে কোথায় শুরু হয় কোথায় শেষ হয়। কোনো রকম অসুবিধা আছে? শিওর?